প্রিয় ছাত্রীরা, আজ আমি তোমাদের বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি বোঝাবো। তার আগে প্রথমে আমি নিষ্ক্রিয় লেনদেন আর সক্রিয় লেনদেন সম্পর্কে একটু বলে নিচ্ছি। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যখন ব্যাংকে কোনো অর্থ জমা রাখে, তখন ব্যাংক সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে আমানত সৃষ্টি করে, মানে আমানত শুরু করে, সেই আমানতটি হলো প্রাথমিক আমানত। এর ফলে কি হলো? এর ফলে ওই ব্যক্তি বা জনসাধারণের কাছে নগদ অর্থের পরিমাণ কমলো, ব্যাংকের আমানত বাড়লো, কিন্তু দেশে অর্থের মোট যোগান একই থাকে। কাজে এই ধরনের লেনদেনকে বলে নিষ্ক্রিয় লেনদেন। আবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করতে যায়, তখন ব্যাংকে কোনো মূল্যবান সম্পদ গচ্ছিত রাখতে হয়। তাহলে ব্যাংক এই মূল্যবান সম্পদ গচ্ছিত রেখে তার বিনিময়ে ঋণ গ্রহীতাকে ঋণ দিয়ে থাকে। এর ফলে এবং কি হচ্ছে, নগদ অর্থের পরিমাণ জনসাধারণের কাছে বাড়ছে। কারণ কি হচ্ছে, ঋণ গ্রহণ করছে, কাজেই লোকের হাতে নগদ অর্থ আসছে। তাহলে কি হচ্ছে, জনসাধারণের কাছে নগদ অর্থের পরিমাণ বাড়ছে বলে এই ধরনের মানে অর্থনীতিতেও অর্থের মোট যোগান বাড়ে। তার ফলে এই ধরনের লেনদেনকে বলে সক্রিয় লেনদেন। এবং এই লেনদেনের যে আমানত সৃষ্টির মাধ্যমে এই লেনদেনটা করা হয়, এই আমানতগুলোকে বলা হয় উদ্ভূত আমানত। এইবার এই সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো মিলে গুণক প্রক্রিয়ায় যে নতুন অর্থ সৃষ্টি করে, সেই নতুন অর্থ বা ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি আমরা এবার আলোচনা করব। এবং তার আগে আমরা কতগুলো অনুমান ধরে নেব। গুলির দ্বারা ঋণ সৃষ্টি প্রক্রিয়াটি আলোচনা করার আগে আমরা যে অনুমানগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো সম্পর্কে বলবো। প্রথমত, দেশের একাধিক বাণিজ্যিক ব্যাংক আর্থিক লেনদেনে নিযুক্ত আছে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত নগদ জমার অনুপাত, ধরা যাক 10%, এবং এটি নির্দিষ্ট। তৃতীয়ত, জনগণ বাণিজ্যিক ব্যাংকগুলির সঙ্গে লেনদেনে জড়িত। চতুর্থত, কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের অন্য কোনো বিকল্প পদ্ধতি নেই। পঞ্চমত, ঋণের চাহিদা ও যোগানের কাজ অবিরাম গতিতে চলে। ষষ্ঠত, কোনো ব্যাংক নির্দিষ্ট অনুপাতের বেশি অর্থ নগদে ধরে রাখে না। এবার ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি আমরা বোঝানোর জন্য একটা উদাহরণ নেব। ধরা যাক এক্স ব্যক্তি এ ব্যাংকে একদিন 1000 টাকা নগদে জমা দিল। ফলে এ ব্যাংকে ব্যক্তির নামে 1000 টাকার আমানত জমা পড়ল। ওই ব্যাংক অভিজ্ঞতা থেকে দেখেছে যে আমানতকারী একদিনে তার আমানতের সব টাকাই তুলে নেয় না, আমানতের একটা অংশ মাত্র তোলে। ধরা যাক ব্যাংকে আমানতকারীর চাহিদা মেটানোর জন্য আমানতের 10% নগদে সংরক্ষিত রেখে বাকি 90% ঋণ দেয়। তাহলে এক্ষেত্রে 100 টাকার 90% অর্থাৎ 1000 টাকার 90% অর্থাৎ 900 টাকা ব্যাংক অপর কোনো ব্যক্তিকে ঋণ দিতে পারবে। ধরা যাক এ ব্যাংক ওই 900 টাকা ওয়াই ব্যক্তিকে ঋণ দিল। ওয়াই ব্যক্তি ওই 900 টাকা বি ব্যাংকে জমা দিল। বি ব্যাংক ওই টাকার 10% নগদে রেখে বাকি অংশ অর্থাৎ 810 টাকা জেড ব্যক্তিকে ঋণ দিল। জেড ব্যক্তি ওই 810 টাকা সি ব্যাংকে জমা দিল। সি ব্যাংক একইভাবে ওই 810 টাকার 10% নগদে জমা রেখে বাকি 729 টাকা অপর কোনো ব্যক্তিকে ঋণ দিল। সেই ঋণ আবার একইভাবে ব্যাংকে জমা পড়ল। এই প্রক্রিয়া একইভাবে চলতে থাকলে অবশেষে দেখা যাবে যে মোট প্রথমে শুরু হয়েছিল 900 টাকা ঋণ দেওয়া নিয়ে, 900 টাকা, তারপরে 810 টাকা, তারপর 729 টাকা, এইভাবে এটা চলতে থাকবে এই সিরিজটা। তাহলে এটা যোগ করলে দেখা যাবে যে 9000 টাকার ঋণ সৃষ্টি হয়েছে। এর সঙ্গে মূল আমানত 1000 টাকা, সেটা যোগ করা হলে মোট আমানতের পরিমাণ হবে 10,000 টাকা। অর্থাৎ দেখা গেল যে 1000 টাকার মূল আমানত থেকে বাণিজ্যিক ব্যাংকগুলি সম্মিলিতভাবে 10 গুণের মতো আমানত সৃষ্টি করেছে। ঋণ সৃষ্টির এই প্রক্রিয়াটি নিচের তালিকার সাহায্যে দেখানো হলো। এদিকে আমরা ব্যাংকগুলো ধরেছি, প্রথমে এ ব্যাংক, তারপর বি ব্যাংক, তারপর সি ব্যাংক, তারপর ডি ব্যাংক। নতুন আমানত প্রথম শুরু হলো 1000 টাকা দিয়ে। তাহলে এ ব্যাংকে 10% জমা রেখেছে, অর্থাৎ 1000 টাকার 10% মানে 100 টাকা। তাহলে নতুন ঋণ হলো বাকি টাকা 900 টাকা। তারপরে এটা যখন বি ব্যাংকে ওই 900 টাকা জমা পড়লো, তার 10% মানে 90 টাকা জমা রেখে বি ব্যাংক বাকি
810 টাকার নতুন ঋণ দিতে শুরু করলো। আবার এই সি ব্যাংকে যখন 810 টাকা জমা পড়লো, তাহলে তার 10% 81 টাকা সি ব্যাংক নগদ অনুপাত রেখে বাকি 729 টাকা নতুন ঋণ দিতে শুরু করলো। আবার এই 729 টাকা যখন ডি ব্যাংকে জমা পড়লো, তার 10% অর্থাৎ 72 টাকা 90 পয়সা নগদ অনুপাত জমা রেখে বাকি 656 টাকা 10 পয়সার নতুন ঋণ দেওয়া শুরু হলো। সেটা আবার আরেকটা ব্যাংকে যাবে। তাহলে আমরা যদি এই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমস্ত ব্যাংকগুলো সমষ্টি করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 3429 টাকা, আর অন্যান্য ব্যাংকের সমষ্টি থেকে পাচ্ছি 6561 টাকা। তাহলে সমস্ত ব্যাংকগুলো মিলে নতুন হলো 10,000 টাকা। তাহলে এইখানে কি হচ্ছে, এখানে এই 3429 টাকা যখন এই সমস্ত ব্যাংকগুলো মিলে হলো, সেইটার আবার নগদ অনুপাত 343 টাকা 90 পয়সা, সেইটা হলে নতুন ঋণ হচ্ছে 3095 টাকা 10 পয়সা। আবার এইখানে অন্যান্য ব্যাংক থেকে যে 6561 টাকা আমানত হয়েছে, তার 10% অনুপাত মানে নগদ অনুপাত হলো 656 টাকা 10 পয়সা বাদ দিয়ে বাকি 5904 টাকা 90 পয়সার নতুন ঋণ সৃষ্টি হলো। তাহলে সমগ্র ব্যাংকগুলো থেকে আমরা দেখলাম যে সমস্ত ব্যাংকগুলোর সমষ্টি থেকে মোট 10,000 টাকার নতুন আমানত হয়েছে, তার থেকে নগদ সংরক্ষিত অনুপাত 1,000 টাকা এবং বাকি 9,000 টাকার নতুন ঋণ সৃষ্টি হয়েছে। তাহলে একটি সূত্রের সাহায্যেও এই ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি নির্ধারণ করা যায়। সূত্রটি হলো ব্যাংক সৃষ্ট ঋণের পরিমাণ সমান সমান প্রাথমিক আমানত গুণ 1/, নগদ জমা অনুপাত। এবার একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে মোট কতটা অর্থ বৃদ্ধি পেল। ডেল্টা এম ইজ ইকুয়াল টু প্রাথমিক আমানত 1000 প্লাস 900 প্লাস 810 যোগ 729 করে এটা একটা ইনফাইনাইট সিরিজ হলো। তাহলে এখানে এই 1000 যোগ 900কে 1000 গুণিতক 9/10, এটাকে আমরা 1000 গুণিতক 9/10 স্কোয়ার, এটাকে 1000 গুণিতক 9/10 কিউব করে করে আমরা এই ইনফাইনাইট সিরিজটা পাচ্ছি। তাহলে 1000কে কমন নিলে আমরা পাবো 1 প্লাস 9/10 প্লাস 9/10 হোল স্কোয়ার প্লাস 9/10 হোল কিউব প্লাস টু ইনফিনিটি। তাহলে এইটা হলো একটা ইনফাইনাইট জিপি সিরিজ, অসীম গুণোত্তর প্রগতি। তাহলে এখানে 1000 ইন্টু 1/1 মাইনাস 9/10, তাহলে 1000 গুণিতক 1/1/10, তাহলে 1000 গুণিতক 10 মানে 10,000 টাকা। তাহলে এই যে সূত্রটা আমরা পেলাম, এই প্রাথমিক আমানত 1000 গুণ 1/, নগদ জমা অনুপাত, নগদ জমা অনুপাত হচ্ছে 1/10। তাহলে সেখান থেকেই আমরা এইটা পাচ্ছি। তাহলে এটাকে আমরা একটা সূত্র বলতে পারি, অনুপাত। প্রাথমিক আমানত বৃদ্ধি যত গুণ মোট আমানত সৃষ্টি হয় তাকে ঋণ গুণক বা ক্রেডিট মাল্টিপ্লায়ার বলে। এখানে সমস্ত ব্যাংকগুলি সামগ্রিকভাবে প্রাথমিক আমানতের 10 গুণ ঋণ সৃষ্টি করেছে। ঋণ গুণকের মান হলো 10, কাজে ঋণ গুণকের সূত্রটি হলো ডেল্টা এম ইজ ইকুয়াল টু এডি ইন্টু 1/r। এখানে ডেল্টা এম হচ্ছে মোট অর্থের যোগান বৃদ্ধি, আর এডি হচ্ছে প্রাথমিক আমানত, আর আর হলো নিম্নতম নগদ জমার অনুপাত বা ক্যাশ রিজার্ভ রেশিও। তাহলে ঋণ গুণককে আমরা কি বলছি, 1/, ক্যাশ রিজার্ভ রেশিও 1/CRR। আর আমাদের উদাহরণে আমরা নগদ জমা অনুপাত বা ক্যাশ রিজার্ভ রেশিও 10% ধরেছি। তাহলে সুতরাং ঋণ গুণক হচ্ছে 1/CRR অর্থাৎ 1/10/100 অর্থাৎ 1/1/10, তাহলে 10 হলো। সুতরাং সিআরআর বা নগদ জমা অনুপাত বৃদ্ধি পেলে ব্যাংকের ঋণ সৃষ্টির ক্ষমতা কমতে থাকবে।